কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু কবে? বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী। জঙ্গিরা ঢুকলো কিভাবে? পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রকে নিশানা মমতার। কাজল আমার পা ধরে পড়ে থাকতো, তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ শুভেন্দুর। হঠাৎ ভোল বদল দিলীপের। মঙ্গলে যা কাণ্ড ঘটালেন, ফুল পরিবর্তন কি তবে শুধুই সময়ের অপেক্ষা? ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয়, বিধানসভায় ওবিসি ইস্যুতে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। উচ্চ মাধ্যমিকে পাশ করা ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির প্রক্রিয়া কবে শুরু হবে? মঙ্গলবার এ নিয়ে বিধানসভা অধিবেশনের প্রশ্নের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে এই প্রশ্ন করেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। এই কাজে দেরি হচ্ছে, এই অভিযোগও তোলা হয়। জবাবে শিক্ষামন্ত্রী পাল্টা বলেন, আমাদের মোটেই বিলম্ব হয়নি। গত বছর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল 19 জুন। এবছর এখন 10 তারিখ। ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তি চালু হবে। এখনো শিক্ষাবর্ষ শুরু হয়নি। আশা করছি 19 তারিখের মধ্যে অনলাইন পোর্টাল চালু করা যাবে। গত 7ই মে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ 1 মাস, কিন্তু অন্যান্য অনগ্রসর শ্রেণীর সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারেনি। কলেজগুলিতে স্নাতকে ভর্তি শুরু না হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। তবে চলতি মাসের প্রথম দিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাশ হওয়ায় কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে খবর। 2024 সালে 19 জুন থেকে কলেজগুলিতে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। চালু হয়েছিল অনলাইন পোর্টাল। এবছর তা কবে হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই প্রসঙ্গটি উত্থাপিত হয়। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, গত বছর যে সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, এবছরও ইউজিসির নিয়ম মেনেই তা হবে। এখনো শিক্ষাবর্ষ শুরু হয়নি। শিক্ষামন্ত্রীর আশা, এবছরও 19 জুনের মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার এই বক্তব্যে ছাত্রছাত্রীদেরও চিন্তা খানিকটা ঘুচবে, তা বলাই বাহুল্য। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হাতে 26 জন নিরীহ মানুষের মৃত্যু নিয়ে কেন্দ্রকে কাঠগড়া দাঁড়া করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসেবে ভারতীয় সেনার অভিযানকে কুর্নিশ জানিয়ে বিধানসভায় বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছিল। ওই প্রস্তাবের উপরে আলোচনায় অংশ নিতে গিয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। খানিকটা ব্যঙ্গাত্মক কণ্ঠে বলেন, জঙ্গিরা কিভাবে ঢুকলো? বিএসএফ সিআইএসএফ কি করছিল? তারা কত দিন থেকে ছিল? কোথা থেকে এলো? মেরে দিয়ে চলে গেল, একজনকেও ধরা গেল না কেন? ভারতীয় সেনাকে সম্মান জানাতে এদিন বিধানসভায় বিশেষ আলোচনায় অংশ নিয়েছিলেন শাসক ও বিরোধী শিবিরের 17 বিধায়ক। বারবার বিরোধী বিধায়কদের বাধা দানের ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। কেন প্রস্তাবে সিঁদুর শব্দ নেই তা নিয়ে হইচই শুরু করে দেন বিজেপি বিধায়করা। ভারতীয় সেনাকে সম্মান জানাতে গিয়ে প্রথম থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা। প্রস্তাব আনার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাই হলো প্রথম রাজ্য যারা সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীকে নিয়ে আলোচনা করছে। তাদের ধন্যবাদ জানাই। ধর্মের পরিচয় জানতে চাওয়া হয়েছিল। পর্যটকদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে, খুন হয়েছে, তাদের জন্য শোকস্তম্ভ। তাদের পরিবারকে সমবেদনা জানাই। আমাদের রাজ্যে 3 জন মারা গিয়েছেন। হিন্দুদের প্রাণ বাঁচাতে গিয়ে একজন মুসলিমও মারা গিয়েছেন। সন্ত্রাসবাদ কোনো ধর্ম নয়, জাতি নয়, এটা এক বিশেষ মতবাদ। তার বিরুদ্ধে লড়াই সর্বস্তরের কর্তব্য। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় বাংলার 3 জন প্রাণ হারিয়েছেন। ওই প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলেন, আমাদের রাজ্যে 3 জন মারা গিয়েছেন। বাংলায় জন্মগ্রহণ করছেন যারা, কেউ দেখছি উল্লেখ করছেন না। বাংলাকে নেগলেক্ট করার কারণ নেই। স্বাধীনতা থেকে নবজাগরণে বাংলা পথ দেখিয়েছে। মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা পহেলগাঁও কাণ্ডের পরে প্রশ্ন তুলেছিলেন, কেন মেয়েরা লড়াই করলো না? এদিন বিজেপি নেতার ওই মন্তব্যের তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির এক নেতা বলেছেন, মেয়েরা কেন লড়লো না? আমি বলতে চাই, কয়েক লক্ষ আর্মি এখনো। জঙ্গিরা কেন ধরা পড়লো না? পাকিস্তানকে কোণ ঠাসা করতে ভারত ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তান কিভাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে ঋণ পেল? রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদ কমিটির চেয়ারম্যান পদ পেয়েছে পাকিস্তান কিভাবে? আমাদের কূটনৈতিক সম্পর্কে কি খামতি ছিল? যদিও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ভালো মানুষ বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বীরভূমের 2 দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা হলেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। প্রথমজন হুমকি কাণ্ডের জেরে কোণ ঠাসা, এবার দ্বিতীয় জনকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বোলপুরে দাঁড়িয়ে কাজলকে নিশানা করেন বিজেপি বিধায়ক। এদের উদ্দেশ্য জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা। বিস্ফোরক শুভেন্দু কেষ্টর কুকথা কাণ্ডের প্রতিবাদে বীরভূমে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে গিয়েই কাজলের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, আরেকটা গর্তে ঢুকে গিয়েছিল কাজল শেখ, মাল তুলছে। বীরভূম জেলা পরিষদে কোনো হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না। যদি কোনো হিন্দু ঠিকাদার কাজ করতে চায় তাহলে তার কাছে
20% কাটমানি চাওয়া হয়। বিজেপি বিধায়ক দাবি করেন, সভাপতির ভাগ্নে বাপ্পা শেখ, দিলীপ শেখ, সুমন হোসেন, কাদির জিলানিরা এই টাকা তোলার কাজ করে। তার অভিযোগ, হিন্দু ঠিকাদারদের বাড়ি গিয়ে তাদের ভয় দেখিয়ে লেটার হেড সই করিয়ে টেন্ডার প্রত্যাহার করানো হয়। শুভেন্দু বলেন, এদের উদ্দেশ্য হচ্ছে জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা। বীরভূমের সকল সরকারি বালিঘাট থেকে বাপ্পা শেখ, দিলীপ শেখ টাকা তোলে। নলহাটির পাথর ক্রাশার থেকে রোজ গড়ে 10 লাখ টাকা করে কাজল শেখের কাছে পৌঁছায়। এখানেই শেষ নয়, বিরোধী দলনেতা এদিন দাবি করেন, একসময় অনুব্রত মণ্ডলের চাপে তার পা ধরে পড়ে থাকতেন কাজল। তার কোলাঘাটের অফিসে গিয়ে তৃণমূল নেতা পা ধরে পড়ে থাকতেন বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক। উল্লেখ্য, 26 বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী। এবার যেমন বীরভূমে দাঁড়িয়ে কাজল শেখকে তুমুল আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তোলাবাজি থেকে শুরু করে জেলা পরিষদে কোনো হিন্দু ঠিকাদারকে কাজ করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। বিধানসভা ভোটের আগে বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসছে দিলীপ ঘোষের নাম। বঙ্গ বিজেপির প্রাক্তন এই সভাপতিকে নিয়ে চর্চা যেন থামছেই না। সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রেক দিলীপ ঘোষের পদার্পণ থেকে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দিলীপ ঘোষ কি সত্যি তৃণমূলে নাম লেখাচ্ছেন? যদিও সেই দাবি নিজেই খারিজ করেছেন দিলীপ। তবে এরই মধ্যে আরেক কীর্তি, ঠিক কিসের ইঙ্গিত দিলেন দিলীপ বাবু? দল বদলে জল্পনার মধ্যে প্রায় রোজই ইকো পার্কে মর্নিং ওয়াকে এসেছেন দিলীপ। প্রতিদিন নিয়ম করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন, একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু 1 জুন থেকে পাল্টে গিয়েছে ভোল। দিলীপ জানিয়েছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে আর কোনো কথা বলবেন না তিনি। দাবাং মেজাজ ডাকা বুকো মন্তব্যের জন্য বিখ্যাত দিলীপ কেন এখনো সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছিল। এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবারও নিয়ম করে ইকো পার্ক গিয়েছিলেন দিলীপ। সেখান থেকে সংবাদ মাধ্যম প্রশ্ন করতে আজব কাণ্ড করলেন দিলীপ। কেন তিনি হঠাৎ মুখে কুলুপ আটার সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্ন করতে মুচকি হেসে হঠাৎ গাছ থেকে ফুল পাড়তে শুরু করলেন দিলীপ। ফুল পাড়তে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। এই নিয়ে ফের শুরু জল্পনা। তাহলে কি ফুল পেরে কোনো ইঙ্গিত দিতে চাইলেন দিলীপ? তাহলে বিজেপি ছেড়ে এবার জোড়াফুল তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন দিলীপ? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপিও পদ্ম ফুল শিবির। এবার মঙ্গলবার ফুল পেরে দিলীপ ঠিক কোন ফুলের ইঙ্গিত দিলেন তা বোঝা যাবে সময় এলেই। প্রসঙ্গত, কিছুদিন আগে দল বদলের প্রসঙ্গে পদ্মনেতা বলেছিলেন, ইচ্ছা হলে হতে পারে, কোথায় উপরে চলে যেতে পারি। আর তৃণমূল কি? যদিও দিলীপ স্পষ্ট করে এও বলেছিলেন, আমার কর্মীরা আমাকে বিশ্বাস করেন। যারা দিলীপ ঘোষকে দেখে বিজেপিতে এসেছেন তারা জানেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে দিলীপ ঘোষ কোনোদিনও তৃণমূলে যাবেন না। এবার বাকি কি হয় সেটা তো সময় বলবে। ধর্মের ভিত্তিতে নয়, সংরক্ষণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রাধান্য পাচ্ছে আর্থিক পরিস্থিতি। যারা বলছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, তারা বিভ্রান্ত করছেন। এটা সম্পূর্ণ ভুল কথা। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনায় একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসর শ্রেণীর ভিত্তিতে সার্ভে হচ্ছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমানে আমাদের রাজ্যে 140টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে 49 ওবিসি এ, 91 ওবিসি বি, আরো 50টি ক্যাটাগরির জন্যও সার্ভে করার কাজ চলছে। সিপিএম এর আমলে কোনো সার্ভে করা হয়নি। আমাদের সময়ে 2012 সাল থেকে এই সার্ভে করা হচ্ছে। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও আবহে এদিন সেনাকে সম্মান জানিয়ে বিশেষ প্রস্তাব আসছে বিধানসভার দ্বিতীয়ার্ধে। মুখ্যমন্ত্রী নিজে তাতে থাকছেন। প্রথমার্ধে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে একটি অন্যান্য অনগ্রসর সার্টিফিকেট সংক্রান্ত। সেই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 22 মে 2024 একটা নির্দেশ দেয়। তার ফলে বাংলার একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অসুবিধায় পড়ে। এখনো 117টি শ্রেণী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করে। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়। এটা আমরা আইন অনুযায়ী করেছিলাম। কমিশন সমীক্ষায় কাজে হাত দেয়। গত 3 জুন ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। এদিন ওবিসি নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশ, কমিশনের সুপারিশ, সরকারি বিজ্ঞপ্তি সবই বিধানসভায় জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা ধর্মীয় মন্তব্য করেছিলেন। এদিন তার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওরা কিছুই জানে না, মানুষকে শুধু বিভ্রান্ত করতে এসব কথা বলে। সার্ভেতে দেখা গিয়েছে এর মধ্যে 61% হিন্দু, 79% মুসলিম।